শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিএসএফ এর গুলির প্রবণতার কারণে বিশ্বের বিপজ্জনক সীমান্তে পরিণত হয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত। চলতি বছরের প্রথম 6 মাসেই 22 বাংলাদেশি নিহত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সহকারী প্রক্টরের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। সন্ধ্যার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিডল স্কুল এজ 5+ থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সী শিশুর ফোকাস ও মেমোরি, দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি করার প্রবণতার কারণে 4000 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত পরিণত হয়েছে বিশ্বের বিপজ্জনক সীমান্ত এলাকায়। এমনকি ভারত পাকিস্তান ও ভারত আফগানিস্তান সীমান্তেও বিএসএফ এর গুলিতে এত মানুষের মৃত্যু হয় না। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ঘটে এক মর্মান্তিক ঘটনা। পিতার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হন 14 বছরের কিশোরী ফেলানী খাতুন। এ সময় দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলেছিল ফেলানীর নিথর দেহ। কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর মরদেহের সেই ছবি নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে। তবে বন্ধ হয়নি সীমান্তে বাংলাদেশি হত্যা। ওই ঘটনার বিচার হয়নি আজও। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে 2009 সাল থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত বিএসএফ এর গুলিতে মোট 607 জন বাংলাদেশি নিহত হয়েছেন। 2020 সাল থেকে গেল জুলাই পর্যন্ত সীমান্তে বিএসএফ এর গুলিতে এবং শারীরিক নির্যাতনে নিহত হয়েছেন 173 জন বাংলাদেশি। গুরুতর আহত হয়েছেন 138 জন। এছাড়াও অপহরণের শিকার হয়েছেন 48 জন। 2015 সাল থেকে 2025 সালের জুলাই পর্যন্ত বিএসএফ এর গুলিতে মোট নিহত হয়েছে 331 জন এবং আহত হয়েছে 348 জন। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় নাগরিকদের গুলিতে সীমান্ত এলাকায় নিহত হয়েছেন 22 জন বাংলাদেশি। অর্থাৎ মাসে গড়ে 3 জনের বেশি এবং প্রতিদিন অন্তত 1 জন বাংলাদেশি সীমান্তে খুন হচ্ছেন। এ সময় আহত হয়েছেন আরও 32 জন এবং অপহরণের শিকার হয়েছেন অন্তত 12 জন বাংলাদেশি। গেল শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আব্দুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা জানান, নিহত আব্দুর রহমান সীমান্তের নোম্যান্সল্যান্ডে ঢুকলে বিএসএফ তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। মঙ্গলবার গভীর রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফেরত পাওয়া যায়। সীমান্তে এ ধরনের মৃত্যুর ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিবার ঘটনার পর দুই দেশের সীমান্ত বৈঠকে আলোচনা হয়, প্রতিশ্রুতি আসে হত্যার পুনরাবৃত্তি রোধের। কিন্তু প্রতি বছরই বেড়েই চলেছে সীমান্ত হত্যার ঘটনা এবং দিনে দিনে এই দুই দেশের সীমান্ত পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তে। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক। এদিকে অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এ সময় শিক্ষার্থীরা বলেন, অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবিতে তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস তারা পাননি, যার কারণে এবারে মহাসড়ক অবরোধ করছে তারা। তবে কিছু সময় পর যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা মাথায় রেখে আজকের জন্য আমরা এই রাস্তা অবরোধের কর্মসূচি থেকে আমরা পিছিয়ে আসলাম, কিন্তু আমাদের কর্মসূচি বা আন্দোলন শেষ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে। কালকে থেকে আমরা আমাদের দাবি পূরণ যেহেতু হয়নি এখনো, এত দিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পরেও আমরা স্টুডেন্টরা অনশনে বসবো। ইউসি যে মন্ত্রণালয় যদি যতক্ষণ না এসে আমাদের সঙ্গে কথা বলে আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে, আমরা অনশন ভাঙবো না।
এখনো স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগ চেয়ে আন্দোলনে নেমেছে। তারা প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ এবং নানা স্লোগান দেয়। সন্ধ্যার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় তারা 7 দফা দাবি পেশ করে, যার মধ্যে রয়েছে আহতদের তালিকা প্রকাশ ও প্রক্টরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং পদত্যাগ। এর আগে সকালেও প্রক্টর এবং সহকারী প্রক্টরের পদত্যাগ চেয়ে মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, স্থানীয়দের বর্বরচিত হামলার অবশ্যই সুষ্ঠু বিচার করতে হবে। এদিকে 7 সেপ্টেম্বর থেকে পুরো দমে ক্লাস এবং পরীক্ষা চালু হবে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন। আজও ক্লাস খোলা থাকলেও শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করছেন না। প্রকাশ্যে ক্ষমা চেয়ে তাদেরকে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ যদি তারা না করে তাহলে আমরা সন্ধ্যা 7টায় আমাদের শহীদ মিনার থেকে প্রক্টর অফিস অভিমুখে মশাল মিছিল করব এবং এই যে প্রশাসন তার যে ব্যর্থতার কারণে যে আমার সহস্রাধিক শিক্ষার্থী ভাই বন্ধুর যে রক্ত ঝরছে, এই যে রক্ত খেকোরা, তাদের মুখে বা তাদের অফিসে তাদের গদিতে আমরা লাল রং ছুড়ে প্রতিবাদ জানাবো। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। শিহাব, দাবি আদায়ে শিক্ষার্থীরা আর কি কর্মসূচি দিয়েছেন এবং তার প্রেক্ষিতে কর্তৃপক্ষ কি বলছে? সচেতন অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ নামে শিক্ষার্থীদের একটি দল আসলে আজ প্রক্টর, সহকারী প্রক্টর সহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এবং তাদের দাবি যে প্রক্টরকে পদত্যাগ করতে হবে। যদিও এই প্রেক্ষিতে আসলে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ধরনের তারা বক্তব্য দেয়নি এবং এই বিষয়ে ভিসিকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। এছাড়া প্রভিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা, তিনি বলেছেন যে তিনি এই ব্যাপারে তিনি মন্তব্য করতে রাজি নন এবং প্রক্টরকে বারবার ফোন করেও আসলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে যে প্রক্টরিয়াল বডির যে তারা পদত্যাগ দাবি করছেন সেটার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো পর্যন্ত কিছু বলেনি। তবে শিক্ষার্থীরা বলেছে যে তারা 6টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এবং 6টার মধ্যে যদি কোনো এই পদক্ষেপ না নেওয়া হয় এবং তাদের কার্যকরী কোনো সিদ্ধান্ত যদি না আসে তখন তারা 7টায় মশাল মিছিল বের করবেন এবং তারা রং নিক্ষেপ করবেন। এছাড়া এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে যদিও 7 তারিখ পর্যন্ত আসলে ক্লাস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে, 7 তারিখের পর থেকে আসলে ক্লাস পুরোপুরি খুলে দেওয়া হবে বলছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যেহেতু অনেক বন্ধু বান্ধব আহত এবং তাদের সহপাঠীরা আহত, সুতরাং ক্লাস খুলে দিলেও তারা আসলে এই সময়ে ক্লাস করতে অনিচ্ছুক। তাদের পক্ষে ক্লাস করা একদমই সম্ভব না। তারা তাদের যে সহপাঠী বন্ধুদের এই রক্তের সঙ্গে তারা আহত অবস্থায়, এই অবস্থায় তারা ক্লাস করার মতো তারা অবস্থায় নেই এবং ক্যাম্পাসের মধ্যে আসলেই খুব থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন যে পার্শ্ববর্তী এলাকা হয়ে তাদেরকে যখন শহরের দিকে যেতে হচ্ছে অথবা ক্যাম্পাস থেকে বের হতে হচ্ছে তারা আসলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এটা আসলে অনেক বড় একটা আস্থার সংকট সৃষ্টি করেছে। যেহেতু এই ক্যাম্পাসের চারপাশেই আসলে স্থানীয়দের বসবাস এবং স্থানীয়দের সঙ্গেই যখন এমন একটি সংঘর্ষ হয়েছে তখন এই সংঘর্ষের প্রেক্ষিতে আসলে তাদের সঙ্গে কিভাবে সব ধরনের লেনদেন করবেন। যেহেতু এখানে আপনি জানেন যে স্থানীয়দের গাড়ি ব্যবহার করে সিএনজি সহ যেসব অটোরিকশা তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলাচল করেন, সেখানে স্থানীয়দের দোকানগুলোতে তারা খেতে যান, হোটেলগুলোতে তারা খেতে যান, সবকিছু মিলিয়ে তারা আসলে একটা আস্থার সংকটে ভুগছেন এবং এখনো পর্যন্ত কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো ধরনের কোনো শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। সাবরিনা, ধন্যবাদ শিহাব। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহসেনাত শিহাব। রাতের আঁধারে নদী তীর থেকে প্রভাবশালীরা অবৈধভাবে মাটি কেটে নেওয়ার ঝুঁকিতে পড়েছে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের অনেক পাকা রাস্তা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি সহ শতাধিক বাড়িঘর। পটুয়াখালী জেলা রিপোর্টার চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গভীর রাত থেকে ভোর পর্যন্ত অবৈধভাবে মাটি উত্তোলন চলছে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার সংলগ্ন এলাকায়। ভেকু আর ডাম্পার দিয়ে মাটি তুলে সরাসরি বিক্রি হচ্ছে ইটভাটায়। এতে বাজারের পাশের রাস্তার এক অংশ ধসে পড়েছে। যে কোনো সময় পুরো বাজার নদীতে চলে যেতে পারে বলছেন স্থানীয়রা। ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। 2-3টার সময় রাত্র মাটি কেটে লই যায়, আর কে আর খাওয়া কেটা খায় আর কে আর কেটা দৌড়ায়। রাস্তা থাকবে, রাস্তায় তো থাকবে না। স্থানীয়দের অভিযোগ, লোহালিয়া ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা কামাল হোসেন মৃধার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ মাটি কাটা। বাধা দিতে গেলে হামলা মামলার হুমকি দেওয়া হচ্ছে। বারবার প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা তো এখানে মাটি কাটেন, তাহলে তো দেখা গেছে কিছুদিন পরে আমাদের এই রাস্তাঘাট ভেঙে যাবে।
এসব বলার পরে ওই যে যারা মাটি কাটতেছিল তারা আমার কাছে তৈরি আসছে আমাকে মারতে। সরকারি জমি নয়, নিজের জমি থেকেই মাটি কেটে বিক্রি করছেন বলে দাবি করেন অভিযুক্ত কামাল মৃধা। সকলে ওরা পাবে নিজে ব্যক্তি মালিকানা সম্পত্তি, ওটা চরের জমি ওপারে 10 কাঠা জমি আমার বাবার এই বিক্রি করছি ওই যারা মাটি কিনে ওই যে ব্রিক ফিল্ডে। দ্রুত পরিদর্শন করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, এরকম অবস্থায় মাটি কেটে নেওয়ার কোনো যাবে না, তাতে হচ্ছে আমাদের যারা বেড়িবাঁধের ভিতরে আছে তারা ঝুঁকিতে পড়বে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। এখনো অভিযোগ পাইনি, আপনি বললেন, আমি এখানে আজকেই এখন ব্যবস্থা করছি, আমি একজন লোক পাঠাচ্ছি। আমরা যদি তাদের হাতে নাতে ধরতে পারি তাহলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি দেব। অবিলম্বে মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাগদা চিংড়ি চাষে আশার আলো জাগিয়েছে প্রাকৃতিক কাঁটা শ্যাওলার ব্যবহার। চিংড়ি গবেষণা কেন্দ্রের পরীক্ষায় দেখা গেছে ঘেরের পানির 20% জায়গায় কাঁটা শ্যাওলা রাখলে চিংড়ির রোগবালাই এবং খাবারের খরচ কমে যায়, বেড়ে যায় উৎপাদন। বাগেরহাট জেলা রিপোর্টার শওকত আশরাফি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 90-এর দশক থেকে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। তবে বিগত 7-8 বছর ধরে ভাইরাসজনিত রোগের কারণে অসংখ্য চিংড়ি চাষি ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতি বদলাতে বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা 3 বছরের গবেষণায় প্রাকৃতিক কাঁটা শ্যাওলার ভূমিকা খুঁজে পান। তারা বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের কাকার বিলে 2টি ঘেরে পাইলট প্রকল্প চালিয়েছে, যেখানে মিলেছে সাফল্য। এতে খুশি চাষিরা। এবছর আমি বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ঘেরে 5 ভাগের 1 ভাগে কাঁটা শ্যাওলা রোপণ করেছি এবং তাদের পরামর্শ অনুযায়ী খাবারও কম দিছি। তা 3 মাসের ভিতরে আমি মাছ আরোহণ করেছি এবং দেখা গেছে আমি এখানে প্রায় 100 কেজির কাছাকাছি মাছ ধরতে পেরেছি। কাঁটা শ্যাওলা দিয়ে ঘের করাতে আমাদের মাছের পরিমাণ ভালো এবং মাছ বৃদ্ধি হয়েছে। আপনার খাবারের পরিমাণও খুবই কম লাগতেছে। গবেষকরা বলছেন ঘেরের 20% স্থানে কাঁটা শ্যাওলা রাখলে পানির গুণগত মান ঠিক থাকে, ক্ষতিকর ব্যাকটেরিয়া কম জন্মায় এবং রোগের ঝুঁকি অনেক কমে যায়। গবেষণাগারে গবেষণা করে দেখেছি যে কাঁটা শ্যাওলার ভিতরে যে বায়ো অ্যাক্টিভ উপাদান রয়েছে সেগুলো চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পানির গুণাগুণ ভালো রাখে এবং সর্বোপরি চিংড়ির বৃদ্ধিতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ও রোগ প্রতিরোধে কাঁটা শ্যাওলার ব্যবহার দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষে এক যুগান্তকারী উদ্ভাবন বলছেন বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের গবেষকরা। এর মাধ্যমে পরিবেশসম্মতভাবে ও কম খরচে মানসম্মত চিংড়ি উৎপাদন সম্ভব বলছেন তারা। শ্যাওলার ইফেক্ট নিয়ে আমরা 3 বছর ধরে গবেষণা করি আমাদের ভিতরে এবং ল্যাবে। করার পর আমরা মাঠ পর্যায়ে নিয়ে যাই। যদি 20% কাঁটা শ্যাওলা থাকে তাহলে ওই পুকুরে চিংড়ির উৎপাদন বেশি হচ্ছে। গবেষণার তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে প্রতি বছর 11,224 টন বাগদা চিংড়ি উৎপাদন হয়। ভাইরাস নির্মূল করা গেলে এর 20 ভাগ উৎপাদন বাড়বে। মাছরাঙা নিউজ ডেস্ক। সাংবাদিক ওয়াহিদুজ্জামানের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে খুলনায় মানববন্ধন এবং সমাবেশ করেছে সাংবাদিকরা। সকাল 11টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন এতে। এ সময় সাংবাদিকরা বলেন, গত 31শে আগস্ট খুলনার খানজাহান আলী সেতুর নিচের পিলার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত তার মৃত্যু রহস্য উন্মোচন করতে পারেনি, বরং এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। ওয়াহিদুজ্জামানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রতিদিন আমরা লাশের মিছিল দেখতে পাচ্ছি, কিন্তু এর কোনো রহস্য বা এর কোনো সত্য উদ্ঘাটন আমরা কিন্তু কার্যত দেখতে পাচ্ছি না। যদি আত্মহত্যা হয়ে থাকে
তাহলে আত্মহত্যার পিছনের মূল হোতা কারা, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা। শুধু আমরা খুলনায় না, আমরা সারা দেশে সাংবাদিকদের আহ্বান জানাবো যে আপনারা সব ভেদাভেদ ভুলে আসুন, নিজের অধিকার আদায় এবং নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য, নিজের নিরাপত্তার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের কাজ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক আহনাব বিন আশরাফের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হাসিনার প্রেতাত্মারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, পতন হয়েছে, কিন্তু তার যে মানে রেখে যাওয়া যে ইয়েরা যারা আছে, তার যে প্রেতাত্মারা, তার দোসররা, তারা তো যায়নি, তার প্রশাসনে আছে। তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা কি বলে অবস্থান নিচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি যদি অবাধ সুষ্ঠু নির্বাচন না করতে পারেন সেটার জন্য তো তারা প্রস্তুত আছেই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যোগ দিতে উচালিয়াপাড়ায় একদল কর্মী। সেখানে মুজাহিদ নামে এক যুবকের সঙ্গে অন্য এক যুবকের ধাক্কা লাগে। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হলে মোশাররফ নামে অপর এক কর্মী মীমাংসা করতে আসলে তাকে মারধর করে মুজাহিদ। তাৎক্ষণিকভাবে বিষয়টি দুই দলে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মুজাহিদকে ধাক্কা দেওয়া যুবককে আর খুঁজে পায়নি পুলিশ। দিনাজপুরের বিরামপুরে বন বিভাগের পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে পৌর শহরের চরকাই বন বিভাগের আওতাধীন পুকুর পাড় থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। গ্রেনেডটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কালের বলে দাবি পুলিশের। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানিয়েছে, চরকাই বন বিভাগের অফিসের পুকুর পাড় এলাকায় চলাচলের রাস্তায় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল গ্রেনেডটি। এক নারী সেটিকে খেলনা ভেবে লাথি দেয়। ওই এলাকার কয়েকটি শিশু গ্রেনেড নিয়ে খেলা শুরু করে। একসময় বয়স্ক ব্যক্তিদের বিষয়টি নজরে আসলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে। পরে সেনাবাহিনীর বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে, তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। অনির্দিষ্টকালের জন্য ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পর থেকে সবগুলো অনুষদ বন্ধ রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে চলছে ধূম্রজাল। আলোচনা ফলপ্রসূ হতে পারে সিন্ডিকেট মিটিং। যে কোনো সময় শিক্ষার্থীদের সাথে আবারও দ্বিতীয় দফায় আলোচনায় বসার কথা রয়েছে বাকৃবি প্রশাসনের। আলোচনার মধ্যে দিয়েই দাবিগুলোর সমাধান করার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। তবে কয়েকজন শিক্ষক অনুপস্থিত থাকায় আজ আলোচনা হচ্ছে না বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে একটি ৩তলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে ৩ শিশু রয়েছে। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোরে সোনারগাঁওয়ের কাঁচপুর বিসিক এলাকার একটি ৩তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়িটির নিচতলায় ভাড়া থাকত ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশে সবাই গিয়ে আগুন নেভায়। এরপরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘরে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ হয়। গাজীপুর মহানগরীর চাঁদনাথ চৌরাস্তার কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানদার এবং ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর 6:45টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করে ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকান এবং স্থাপনায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সকাল 7:20 আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শ্রমিক অসন্তোষের জেরে 2 দিন বন্ধ থাকার পর আবারও খুলেছে নীলফামারীর উত্তরা ইপিজেড। সকাল 6টা থেকে এভারগ্রিন প্রোডাক্ট বিডি লিমিটেড কারখানা ছাড়া বাকি 23টি কারখানার শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইপিজেডের প্রধান ফটক এবং সৈয়দপুর নীলফামারী মহাসড়কের 2 পাশে যৌথ বাহিনী অবস্থান করছে। গতকাল 5 ঘণ্টা বৈঠক শেষে শ্রমিকদের 23 দফা দাবি মেনে নিয়ে আজ থেকে কারখানাগুলো চালুর বিষয়ে সিদ্ধান্ত নেন মালিকরা। এভারগ্রিন কারখানাটি শনিবার থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষ এবং আন্দোলনের জেরে গত সোমবার রাতে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরদিন শ্রমিকরা সড়ক ও প্রধান ফটক এলাকায় অবস্থান নিলে শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত 8 শ্রমিক গুলিবিদ্ধ এবং হাবিব নামে 1 শ্রমিক নিহত হন। সবজির ন্যায্য মূল্য নিশ্চিতে মানিকগঞ্জের কৃষকদের বিনামূল্যে দেওয়া হয়েছে মিনি কোল্ড স্টোরেজ। গত আগস্টে সিংগাইরের ধল্লা ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মানিকগঞ্জ রিপোর্টারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের সিংগাইরে প্রচুর শাকসবজি উৎপাদন হয়। অনেক সময় সবজির ন্যায্য মূল্য পায় না কৃষকরা। এ সমস্যা সমাধানে গেল 27 আগস্ট উপজেলার ধল্লা ইউনিয়নে কৃষকদের মাঝে মিনি কোল্ড স্টোরেজ বুঝিয়ে দেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম নিশ্চিত না হওয়া পর্যন্ত কোল্ড স্টোরেজে সবজি রাখবেন কৃষকরা। এরই মধ্যে স্থানীয় কৃষকরা কোল্ড স্টোরেজে সবজি রাখছেন। টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের এই কোল্ড স্টোরেজ দেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় সারা দেশে কৃষকদের বিনামূল্যে 100 কোল্ড স্টোরেজ দেয়া হবে, যার মধ্যে মানিকগঞ্জে 2টি দেয়া হয়েছে। সরকার আমাদেরকে দিয়েছে, এজন্য পরীক্ষামূলক এটা আমরা সবজি রেখেছি। যদিও সবজির দাম বেশি, তারপর আমরা দেখার জন্য যে কার্যকারিতা কিরকম, কতদিন রাখা যাবে, লাগবে কি না লাগবে আমরা পরীক্ষা করে দেখি। তারপরে লাগলে পরে তা আমাকে এটাই হবে না, আরও বড় ধরনের লাগবে। তার কারণে আমরা যতগুলো কৃষক আমরা এই ছোটরা আমাকে পুষবে না, তার কারণে একজনের মালে ভরে যাবে। এখানে অনেক সবজি উৎপাদন হয়, সে অনুপাতে সরকারের কৃষকের দিকে লক্ষ্য করে যে এই জিনিসটা স্থাপন করছে, এজন্য আমাদের এলাকাবাসী সবাই সন্তুষ্ট এবং খুশি। 10 টন পণ্য ধারণ ক্ষমতার কন্টেইনার ভিত্তিক সৌরচালিত এই কোল্ড স্টোরেজ তৈরিতে খরচ হয়েছে 15 লাখ টাকা। মোবাইল ফোনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া পরিবেশ সংরক্ষণে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতেও এই হিমাগার ভূমিকা রাখবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেক সময় কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে বিকেল হয়ে গেল বা সন্ধ্যা হয়ে গেল, তখন তাদের কিছু বাড়তি পণ্য থেকে যায়, তখন তারা এটা পানির দামে ওখানে ফেলে আসতে বা ছেড়ে আসতে বাধ্য হয়। তো এই বাড়তি যে সবজিটুকু তারাও তখন আমাদের এই মিনি কোল্ড স্টোরেজটা ব্যবহার করতে পারে। এখানে 2-3 সপ্তাহ রাখলে পরে বাজারে যখন আবার মূল্য একটু বৃদ্ধি পাবে, তখন এখান থেকে বের করে নিয়ে তারা আবার তাদের উৎপাদিত পণ্যটা বিক্রি করতে পারে। বেশি সবজি রাখতে আরও বড় আকারের সংরক্ষণাগার তৈরির দাবি স্থানীয় কৃষকদের। মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএসএফ এর গুলির প্রবণতার কারণে বিশ্বের বিপজ্জনক সীমান্তে পরিণত হয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত। চলতি বছরের প্রথম 6 মাসে 22 বাংলাদেশি নিহত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এবং সহকারী প্রক্টরের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। সন্ধ্যার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি কেটে নিয়ে ইটভাটায় বিক্রি। ঝুঁকিতে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বাড়িঘর ও কৃষি জমি। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার